আসসালামু আলাইকুম। ফ্রেশ পাসপোর্টে আপনি কি করে বাংলাদেশ থেকে পোল্যান্ডের ভিজিটর ভিসা পেতে পারেন, এই প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত অন্যতম দেশ পোল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছেন, অথবা বাংলাদেশ থেকে পোল্যান্ডে ভ্রমণ ভিসা নিয়ে সেখানে স্টে করবেন, অথবা সেখান থেকে আপনি ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, স্পেনের মতো জায়গায় চলে যাবেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা প্রায় সময় আমাকে কল করে থাকেন বেসিক্যালি এই সেনজিন ভিসা নিয়ে। তবে সেনজিনের ভিতরে বর্তমান সময়টাতে এই পোল্যান্ড নিয়ে আপনাদের আসলে অনেকেরই কলের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, বিকজ আপনারা জানেন যে বর্তমান সময়টাতে লাস্ট কিছুদিন হলো পোল্যান্ড কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটর ভিসা বাংলাদেশিদেরকে প্রোভাইড করছে। তো আজকে যেহেতু আলোচনার টপিক যে আপনি কোনো দেশ ভ্রমণ না করে কি করে ভিজিটর ভিসা পেতে পারেন, বন্ধুরা আপনারা জানেন যে অনেকেই একটা ইন্টেনশন যে আপনার পাসপোর্টে অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকবে এবং কি আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে ভিসা দিয়ে দিবে। আসলে বাস্তবতাটা কিন্তু এরকম না। বাস্তবতাটা হচ্ছে যে আপনি যখনই ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে আপনাকে কনফার্ম করতে হবে যে না, আপনি বাংলাদেশ থেকে পোল্যান্ড যাবেন, পোল্যান্ড থেকে আবার আপনি বাংলাদেশে সঠিকভাবে ব্যাক করবেন। এটা যদি আপনি প্রুফ করতে পারেন ভিসা অফিসারের কাছে, তবে কিন্তু এই ভিজিটর ভিসাটা আপনার জন্য খুবই সহজ একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিজিটর ভিসার জন্য আপনি দুভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে যে আপনার হোটেল বুকিং দিয়ে, একটা হচ্ছে আপনার ইনভাইটেশন দিয়ে। দেখা যাচ্ছে যে যারা অনেকগুলো কান্ট্রি ভিজিট করে ফেলেন, যেমন আশেপাশের কয়েকটা কান্ট্রি যদি ভিজিট থাকে বা ইউরোপের কোনো কান্ট্রি যদি ভিজিট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হোটেল বুকিংটাই প্রযোজ্য হবে। যে আপনি একটা জেনুইন ট্রাভেলার, সো আপনি ট্রাভেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হোটেল বুকিং দেন, আপনি এইভাবে ঘুরে আবার বাংলাদেশে আপনি চলে আসবেন, আপনার প্ল্যানে আপনি লিখলেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার যদি কোনো দেশ না ঘোরা থাকে, অর্থাৎ একদম ফ্রেশ পাসপোর্ট, সেই ক্ষেত্রে আপনি এই ভিজিটর ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো সেক্ষেত্রে আপনার সেখানে একটা ইনভিটেশন আপনাকে ব্যবহার করতে হবে। বিকজ আপনি ধরেন কোনো একটা অকেশনে আপনি যাবেন, আপনার ফ্যামিলি মেম্বার সেখানে অবস্থানরত আছে, আপনাকে তারা ইনভাইট করেছে যে না, আগামী এপ্রিল মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত সে এসে পোল্যান্ডে থাকবে, তারপরে কিন্তু সেখান থেকে সে ব্যাক করবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ফ্রেশ পাসপোর্টের ভিসাগুলো বেসিক্যালি হচ্ছে। এছাড়া আপনি যদি কোনো দেশ না ঘুরে যদি একদম ফ্রেশ পাসপোর্টে হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার তেমন কোনো সুযোগ থাকবে না। এখন বিষয়টা হচ্ছে আপনাকে যে স্পন্সর করেছে, সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনার রিলেটিভ যদি আপনাকে স্পন্সর করে বা ইনভাইটেশন দেওয়া, হতে পারে আপনার কোনো ফ্রেন্ড, হতে পারে আপনার কোনো কাজিন। এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছেন বিভিন্ন কোম্পানি পারপাস ইনভাইটে যান, যেমন আপনি কোন একটা কোম্পানিতে জব করছেন, আপনি ভিজিটর ভিসা নিয়ে যাবেন, সেক্ষেত্রে অন্য একটা কোম্পানি আপনার কোম্পানিকে দাওয়াত করেছে যে সেখানে আপনি ওই কোম্পানিটা আপনি ভিজিট করতে যাবেন। সেক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম ভিজিটর ভিসাগুলো হয়ে থাকে যে আপনার 12 দিন, 15 দিন বা সর্বোচ্চ 28 দিনের মেয়াদের ভিসাগুলো দিয়ে থাকে। যখন আপনি কোম্পানি পারপাস কোনো ইনভাইটেশন আনতে পারবেন, সেই ক্ষেত্রে অথবা আপনি ব্যক্তিগত ইনভাইটেশন যখন আপনি আনবেন, যেটাই হোক না কেন, সেটা আনার পরে আপনি বাংলাদেশে কিন্তু আপনার কিছু কাজ রয়েছে, যেমন আপনি কোন প্রফেশনে আছেন সেই প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনাকে পরিপাটিভাবে সাবমিট করতে হবে। আপনি যদি বিজনেস করেন, বিজনেসের ডকুমেন্টস, আপনি যদি জব করেন, জবের ডকুমেন্টস, আপনি যদি রিটায়ার্ড থাকেন তাহলে সেই ধরনের ডকুমেন্টস আপনার লাগবে। পাশাপাশি হচ্ছে আপনি সচেতন নাগরিক হিসাবে আপনার যে যথেষ্ট পরিমাণভাবে আয় আছে, আপনি বাংলাদেশের গভর্নমেন্টকে ট্যাক্স রিটার্নটা সঠিকভাবে করছেন কিনা সেই পেপারসটা লাগবে। এছাড়া প্রয়োজন হবে আপনি বাংলাদেশে খেয়ে পরে ভালো আছেন কিনা, বা ভ্রমণ করার জন্য যে সাফিসিয়েন্ট ব্যালেন্সটা প্রয়োজন সেটা আপনার কাছে আছে কিনা, সেটাকে প্রুফ করতে গেলে কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থ এবং কি ব্যাংক সলভেন্সিতে লাস্ট একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দেখাবেন। অনেকে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি একা ভিজিট করি কত লাখ টাকা দেখাবো, সেটা আপনি 15-20 লাখ টাকা সর্বনিম্ন দেখাতে পারেন, বা এর উপরে যতটুকু আপনার কাছে আছে আপনি দেখাতে পারেন। যদি আপনি ফ্যামিলি নিয়ে ভিজিট করেন আর ফ্যামিলির সংখ্যা যদি 4-5 জন হয়, সেক্ষেত্রে 30-35 বা 40 লাখ টাকা যদি আপনি সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স দেখেন, সেটা কিন্তু খুবই ভালো দেখাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই যে বর্তমান সময়টাতে এই পোল্যান্ড ভিসা নিয়ে কাজ করছি। পোল্যান্ড ভিসার ক্ষেত্রে আপনি যদি এই ধরনের ডকুমেন্ট আপনার কাছে থেকে থাকে, বা অনেকের আছে এরকম যে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আছে, হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, ডকুমেন্টস কিন্তু সেমই লাগবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই ডকুমেন্টের
পাশাপাশি আপনি আরও যে জিনিসগুলো আপনি দিতে পারেন সেটা হচ্ছে যে আপনার যদি কোনো অ্যাসেট থাকে, যেমন আপনার জমি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, এগুলো কিন্তু আপনি একটা অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্য দিয়ে আপনি ফাইলটাকে আরেকটু স্ট্রং করতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্ট থাকার পর আপনাকে অবশ্যই যেটা করতে হবে, ভালো একটা ট্রাভেল প্ল্যান করবেন, পাশাপাশি একটা ভালো একটা কাভার লেটারের মধ্য দিয়ে আপনি যখন পোল্যান্ডে সাবমিট করবেন তখন কিন্তু পোল্যান্ডে আপনার এই ফ্রেশ পাসপোর্টে ভিসা হতে পারে। বিকজ পোল্যান্ড যারা ভিসা অফিসার তারা চাইবে আপনি এখানে পারপাস অফ ট্রাভেলটাকে ক্লিয়ার করে আসছেন এবং কি আপনি বাংলাদেশে আবার চলে যাবেন। এটা সুন্দর পরিপাটিভাবে আপনি বোঝাতে পারলেই কিন্তু এই ভিসাটা আপনার জন্য। তো বন্ধুরা, আমরা পোল্যান্ড ভিসা নিয়ে নিয়মিতভাবে কাজ করছি। রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে কথা বলুন। পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা দিয়ে সরাসরি অফিসে চলে আসবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।